আচ্ছা তাহলে এখন দেখো অটো রেগুলেশন অফ ব্লাড ফ্লো। আচ্ছা অটো রেগুলেশনটা অতটা হাই ইয়েল্ড না, বাট অটো রেগুলেশনটা আমাদের তাও পড়াতে হবে। তো দুইটা হাইপোথিসিস, জাস্ট আমি খুবই সিম্পল হইতে বোঝাবো। অটো রেগুলেশন বুঝতে পারলে অনেক সোজা, আমি যেভাবে পড়াবো সিম্পল হইতে বুঝবা, আর না বুঝতে পারলে অনেক টাফ। ওকে, সেগুলো স্টেপ ওয়ানের পর হচ্ছে কনসেপ্ট বেস, এবং চেষ্টা করবা যে যত সহজে বোঝা যায়। ওকে, যত সোজা সহজে তুমি বুঝতে পারো। সো আমি তোমাদেরকে যেটা অলওয়েজ করার ট্রাই করি যে তুমি যেটা কোনো কনসেপ্ট নিয়ে ডিপ্রেস না হয়ে যাবে, সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা ডোপামিনটা তোমার নিজেই পড়ে নিও, ডোপামিন সোজা, আমি যা বলছি একই আগের মতোই। সো এখন সেটা হচ্ছে অটো রেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লো। অটো রেগুলেশন রেনাল ব্লাড ফ্লো কি? অটো রেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লো হচ্ছে, মনে করো আমাদের যদি বিপি, মানে আমাদের যদি ব্লাড প্রেশারটা, মিন আর্টেরিয়াল প্রেশার বা ব্লাড প্রেশার যদি 80 থেকে 200 মিলিমিটার মার্কারের ভিতরে থাকে, মনে করো সিস্টোলিক ব্লাড প্রেশারটা যদি, আমি আবারও বলতেছি, যদি 80 থেকে 200 এর মধ্যে থাকে, মনে করো ওঠানামা করতেছে 80 থেকে 200 এর ভিতরে যেভাবেই হোক না কেন, যদি এই রেঞ্জে থাকে, তাহলে আমাদের, আমি আবার বলছি, রেনাল ব্লাড প্রেশার বা রেনাল আর্টেরিয়াল প্রেশার। ওকে, রেনাল আর্টেরিয়াল প্রেশার আর রেনাল ব্লাড ফ্লো দুইটা কিন্তু মিল এক, মানে একদমই এক করে ফেলবে না, গোলায় ফেলবে না, এটা কিন্তু দুটো আলাদা জিনিস। রেনাল আর্টেরিয়াল প্রেশার যদি 80 থেকে 200 থাকে, তো সেক্ষেত্রে আমাদের রেনাল ব্লাড ফ্লোটা কনস্ট্যান্ট থাকে। রেনাল ব্লাড ফ্লোটা সেক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট থাকে, এটাকেই বলতেছে অটো রেগুলেশন। ওকে, এই যে রেনাল ব্লাড ফ্লো যদি অটো রেগুলেশন হচ্ছে ওভারে ওয়াইড রেঞ্জ অফ মিন আর্টেরিয়াল প্রেশার, মানে কি দেখো 80 থেকে 200 এটা কিন্তু হিউজ একটা রেঞ্জ, এটা কিন্তু বড় রেঞ্জ, তাই না? যে একদম কম 80 থেকে একদম বেশি 200, এই বড় রেঞ্জের ভিতরেই তোমার ব্লাড প্রেশার যাই থাকুক না কেন, রেনাল ব্লাড ফ্লোটা কনস্ট্যান্ট লেভেলে থাকবে, বাড়বে না কমবে না, এটাকে বলতেছে অটো রেগুলেশন। আশা করি বুঝতে পারছো, এটা বুঝলেই হবে, এটাকে আমরা বলতেছি যে অটো রেগুলেশন। ঠিক আছে, তাহলে দেখো দুইটা হাইপোথিসিস আছে, একটা হচ্ছে মায়োজেনিক হাইপোথিসিস, একটা হচ্ছে টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক। সো মায়োজেনিক হাইপোথিসিস মানে কি? সো তুমি চিন্তা করবে, আমি তোমাকে একটা কথা আগে সবাইকে বলে রাখি, যখন মনে করো আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, আর্টেরিয়াল প্রেশার বেড়ে যাচ্ছে, আমি যদি সোজা হিসেবে বলি রেনাল আর্টেরিয়াল প্রেশার বেড়ে যাচ্ছে, তখন আমাদের টার্গেট থাকবে রেনাল ব্লাড ফ্লোটা কমানো। ওকে, রেনাল আর্টেরিয়াল প্রেশার, রেনাল ব্লাড প্রেশার দুইটা বাড়লেই সমস্যা, যে কোনো একটা একটা আর একটাকে ব্যালেন্স করবে। যদি রেনাল আর্টেরিয়াল প্রেশার বেশি হয়ে যায়, আমাদের রেনাল ব্লাড ফ্লো কমানো, এটা হচ্ছে টার্গেট। এটা হচ্ছে অটো রেগুলেশনের টার্গেট। যদি রেনাল আর্টেরিয়াল প্রেশার কম থেকে রেনাল ব্লাড ফ্লো বাড়ানো, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমার আমার আশা করি তোমার কথা বুঝতে পারছো। ওকে, তাহলে এখন মনে করো কোনো কারণে, যে দেখো মায়োজেনিক হাইপোথিসিস কি, মেইন যে জিনিসটা পড়ায়, সো ইনক্রিজ ইন রেনাল আর্টেরিয়াল প্রেশার। মনে করো রেনাল আর্টেরিয়াল প্রেশার যদি বাড়ে, খুব ভালো মতো খেয়াল করবা, যে প্রেশারের যে আফারেন্ট আর্টেরিয়ালের কথা যদি তুমি চিন্তা করো, বা রেনাল আর্টারির কথা যদি চিন্তা করো, সেখানে যদি প্রেশারটা বাড়ে, প্রেশার বাড়লে কি হয় বলো? আমাদের যে স্ট্রেস রিসেপ্টর থাকে ওয়ালে, থাকে না, ভেসেলের ওয়ালে কি থাকে? স্ট্রেস রিসেপ্টর থাকে। মনে করো এফারেন্ট আর্টেরিওলস এর কথা আমরা ধরতেছি, ঠিক আছে? তো যদি আমাদের রেনাল আর্টেরিয়াল প্রেশার বাড়ে, এফারেন্ট আর্টেরিওলস এর ওয়ালে স্ট্রেসটা বেড়ে যাবে, স্বাভাবিক। তাহলে স্ট্রেস যখন বাড়বে, তখন আর্টেরিওলস কি করবে? কন্ট্রাক্ট করবে, তাই না? আর স্ট্রেস বলে কন্ট্রাক্ট করবে। তো কন্ট্রাক্ট যখন করবে, তখন এফারেন্ট আর্টেরিওলের রেজিস্ট্যান্সটা বাড়বে, আর রেজিস্ট্যান্সটা যখন বাড়বে, তার মানে রেনাল ব্লাড ফ্লোটা কমবে। তাহলে আর্টেরিয়াল প্রেশার বাড়তেছে, রেজিস্ট্যান্স বাড়ানোর মাধ্যমে রেনাল ব্লাড ফ্লোটা কমতেছে। তার মানে কি? রেনাল ব্লাড ফ্লোটাকে একটা ব্যালেন্স করলো। তো দেখো, দা ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স দেন ব্যালেন্সেস দা ইনক্রিজ ইন রেনাল আর্টেরিয়াল প্রেশার। মানে কি বলতেছে? যে রেনাল আর্টেরিয়াল প্রেশার বাড়তেছে, বাট রেনাল ব্লাড ফ্লো যেন ওই লেভেলে বাড়তে না পারে, লেভেলের যেন কনস্ট্যান্ট থাকে, এটাই হচ্ছে মায়োজেনিক হাইপোথিসিস। আমি আবারও বলতেছি, যে মনে করো কোনো কারণে, shit, কোনো কারণে আমাদের কি বাড়তেছে? রেনাল আর্টেরিয়াল প্রেশারটা বাড়তেছে। আচ্ছা, এটা ইরেজ করে দিই। হ্যাঁ, পিকচারটা খুবই ঘিজিবিজি হয়ে গেছে অলরেডি। এটা আমাদের এফারেন্ট আর্টেরিয়ল, গ্লোমেরুলার ক্যাপিলারি। সো এখন যেটা হয়েছে চিন্তা করো, যে আমাদের আর্টেরিয়াল প্রেশার অলরেডি বাড়ছে, রেনাল আর্টেরিয়াল প্রেশার বাড়ছে। সো এই যে আমাদের এফারেন্ট ওয়ালসে যে স্ট্রেস রিসেপ্টর থাকে, সেগুলো এটা সেন্স করবে। সেন্স করে কি করবে? কন্ট্রাক্ট করবে। কন্ট্রাকশন করে কি করবে? রেজিস্ট্যান্সটা বাড়াবে। তো রেজিস্ট্যান্সটা বাড়লে কি হচ্ছে? আগের মতো তো ব্লাড ফ্লো হবে না, তাই না? সো কি হচ্ছে? আমার রেনাল আর্টেরিয়াল প্রেশার বাড়লেও এটার ইফেক্ট যদি ব্লাড ফ্লোর উপরে না পড়ে, সেজন্য আমার রেজিস্ট্যান্সটা বাড়ানোর দরকার ছিল। সো রেনাল ব্লাড ফ্লো একটা কনস্ট্যান্ট লেভেল মেইনটেইন করবে। এটা হচ্ছে মায়োজেনিক হাইপোথিসিস। আমি যেটুকু বললাম জাস্ট এইটুকু বুঝলে এবং এইটুকু মনে রাখবা, মোর দেন এনাফ। ওকে, তাহলে কন্ট্রাকশন কেমনে করে, তুমি যদি আরো ডিটেইলস জানতে চাও, যত ইম্পর্টেন্ট না, তো কন্ট্রাকশন কেমনে করে? ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে করে, ক্যালসিয়াম আয়ন কন্ট্রাকশন করে, এগুলো আমি অনেক পড়াইছি, তাই না? তো দেখো, স্টেপ রিসেপ্টর যখন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তখন আমাদের স্ট্রেস অ্যাক্টিভেটেড যে ক্যালসিয়াম চ্যানেল, সেগুলো ওপেন হয়ে যায় স্মুথ মাসলে। ফলে ক্যালসিয়াম চ্যানেল যদি ওপেন হয়ে যায়, স্মুথ মাসলে যখন ওপেন হয়ে যাচ্ছে, ভাস্কুলার স্মুথ মাসলে, তখন ব্লাড ভেসেলের টেনশন ক্রিয়েট হচ্ছে, ফলে রেজিস্ট্যান্স বাড়তেছে, কন্ট্রাকশন হচ্ছে। তুমি অনেক পড়াইছি আমি মাসল মেকানিজমের সময়, খুবই সোজা। আচ্ছা, এখন দেখো টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক জিনিসটা কি। তো আমি আবার আগের মতোই, তো মনে করো কোনো কারণে, মনে করো এই যে উল্টা, টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক একদম উল্টা। দেখো, আগে আমার মায়োজেনিক হাইপোথিসিস কি ছিল? রেনাল আর্টেরিয়াল প্রেশার বাড়ছে। আর টিউবুলো গ্লোমেরুলার ফিডব্যাক মনে করো কোনো কারণে রেনাল ব্লাড প্রেশার বাড়ছে। ওকে, রেনাল ব্লাড ফ্লো বাড়ছে।
রেনাল ব্লাড ফ্লো বাড়ছে কোনো কারণে। সো রেনাল ব্লাড ফ্লো বাড়া মানে কি আমাকে বলো তো দেখি। রেনাল ব্লাড ফ্লো মানে বাড়া মানে হচ্ছে জিএফআর বাড়া। তো রেনাল ব্লাড ফ্লো বাড়ছে, জিএফআর বাড়ছে। রেনাল ব্লাড ফ্লো জিএফআর বাড়ার কারণে কি হইতেছে আমাকে বলো। সো এই যে সোডিয়াম এন্ড ক্লোরাইডের যে আয়ন থাকে, সোডিয়াম এন্ড ক্লোরাইড আয়ন এখন বেশি বেশি ডেলিভারি হবে। কোথায় বেশি বেশি ডেলিভারি হবে? জেজি সেলসে, তাই না? জেজি সেলসে এখন বেশি বেশি ডেলিভারি হবে। আচ্ছা, এটাকে সেন্স কে করবে? সেন্স করবে হচ্ছে ম্যাকুলার ডেন্স। আমাকে একজন বলো তো যে ম্যাকুলার ডেন্স কোথায় থাকে? ডিস্টাল কনভলিউটেড টিউবে থাকে। ভেরি গুড। প্রক্সিম আর্লি ডিস্টাল। আচ্ছা আচ্ছা, এখন আমাকে আরেকজন বলো জেজি অ্যাপারেটাস, জেজি সেল কোথায় থাকে? এটা তুমি বলবো না, যে অ্যান্সার দিছে সে বলবো না, অন্য কেউ বলো। জাস্টা গ্লোমেরুলার অ্যাপারেটাস কোথায় থাকে? হ্যাঁ, অ্যাফারেন্ট আর্টেরিওলে। ভেরি গুড। এফারেন্ট আর্টেরিয়ালের মডিফাইড যে স্মুথ মাসল থাকে সেখানে থাকে। ওকে, ভেরি গুড, আই এম সো স্যাটিসফাইড। আচ্ছা দেখো, তাহলে যেটা হচ্ছে যে রেনাল ব্লাড ফ্লো বাড়তেছে, জিএফআর বাড়তেছে। সেটা বাড়লে কি হচ্ছে? এটা বাড়লে যেহেতু রেনাল ব্লাড ফ্লো বাড়তেছে, তার মানে কি আমাদের ইসিএফ ভলিউমটা বেশি আছে, তাই না? ফিল্ট্রেশন বেশি আছে, যে ফ্লুইডটা বেশি আছে। ফ্লুইড বেশি মানে কি? ফ্লুইডের ভিতরে কি আছে? সোডিয়াম ক্লোরাইড বেশি বেশি আছে। তাহলে এখন বেশি বেশি সোডিয়াম ক্লোরাইড ডেলিভারি হবে কোথায়? জেজি সেলে ডেলিভারি হবে। জেজি সেলে যখন বা জেজি অ্যাপারেটাস যখন ডেলিভারি হবে, সেটা সেটা সেন্স করবে কি? ম্যাকুলার ডেন্সা। ম্যাকুলার যখন সেন্স করবে, তখন ম্যাকুলার কি করবে? ম্যাকুলার তখন তার কিছু ভ্যাসোঅ্যাক্টিভ সাবস্টেন্স দিবে, ভ্যাসোঅ্যাক্টিভ সাবস্টেন্স রিলিজ করবে। কেন সাবস্টেন্স রিলিজ করবে? ভ্যাসোঅ্যাক্টিভ সাবস্টেন্স রিলিজ করার কারণে কি হবে? এখন আমাদের রিফান্ড আর্টেরিয়ালটা রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। তাহলে রেজিস্ট্যান্স যখন বেড়ে যাচ্ছে, তখন কি হবে বলতো দেখি? রেনাল ব্লাড ফ্লো কমবে, জিএফএল কমবে। এই যে তাহলে কি হচ্ছে? আমাদের একটা লেভেল মেইনটেইন হচ্ছে। ওকে, কোনো কিছু এক্সেস নয়। আমি আবারও বলতেছি, রেনাল ব্লাড ফ্লো বাড়বে। রেনাল ব্লাড ফ্লো যদি বেড়ে যায় কোনো কারণে, রেনাল ব্লাড ফ্লো বাড়লে কি হবে? জিএফআর বাড়বে। ব্লাড ফ্লো মানে কি? বেশি বেশি ফ্লুইড আছে। ফ্লুইড মানে কি? বেশি বেশি ফিল্ট্রেশন হচ্ছে, জিএফআর বাড়বে। জিএফআর যখন বাড়তেছে, ফ্লুইড যখন বাড়তেছে, তখন বেশি বেশি ডেলিভারি হবে সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন কোথায়? জেজি সেলে বা জেজি অ্যাপারেটাসে। সেন্স কি করবে? ম্যাকুলার ডেন্সা। তাহলে তখন কি রিলিজ হবে? ভ্যাসোঅ্যাক্টিভ সাবস্টেন্স রিলিজ হবে। কোথা থেকে? ম্যাকুলার ডেন্সা থেকে। ম্যাকুলার ডেন্সা কাজই এটা। তো যখন ভ্যাসোঅ্যাক্টিভ সাবস্টেন্স গুলো রিলিজ হবে, তখন অ্যাফারেন্ট আর্টারি কি হচ্ছে? এখন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। রেজিস্ট্যান্স বাড়লে কি হবে? ব্লাড ফ্লো কমবে, সোজা হিসাব। সো একটা বাড়লে একটা কমবে। ওকে, ব্লাড ফ্লো কমলে জিএফআর কমবে। এটা হচ্ছে আমাদের মেকানিজম। এখন আসলে আমরা পড়বো যে মেজারমেন্ট অফ রেনাল প্লাজমা ফ্লো। উইকেট পেয়েছে? ও ইয়েস। আচ্ছা, এখন দেখো যে মেজারমেন্ট অফ রেনাল প্লাজমা ফ্লো এন্ড রেনাল ব্লাড ফ্লো, এটা কেমনে করে আমরা? কত রান দিছে 3 নম্বরে? 16। তারপর শেষ। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেজারমেন্ট অফ রেনাল প্লাজমা ফ্লো, রেনাল ব্লাড ফ্লো। তুমি এখন এখন আমাকে কেউ পাস করতে পারো ভাইয়া, রেনাল প্লাজমা ফ্লো, রেনাল ব্লাড ফ্লোর মধ্যে ডিফারেন্স কি? সেটা আমরা আলোচনা করব, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি, সেটাও ডিসকাস করবো। সো আগে আমরা যেটা বলবো সেটা হচ্ছে দেখো রেনাল প্লাজমা ফ্লো। ওকে, সো রেনাল প্লাজমা ফ্লো আগে আমরা ডিসকাস করি। সো রেনাল প্লাজমা ফ্লো, রেনাল ব্লাড ফ্লো আমি দ্রুত শেষ করে ফেলবো, যেহেতু ইজি জিনিস, বাট এটা কনসেপ্টটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো রেনাল প্লাজমা ফ্লো তুমি কেমনে এস্টিমেট করতে পারবো, কেমনে মেজার করতে পারবো? সেটা হচ্ছে renal plasma flow can be estimated from the clearance of an organic acid para-amino hippoperic acid। মানে কি? হচ্ছে রেনাল প্লাজমা ফ্লো আমি কেমনে এস্টিমেট করব? এই পিএইচ মানে এই পিএইচ এর ক্লিয়ারেন্সের উপরে ডিপেন্ড করে আমি রেনাল প্লাজমা ফ্লো মেজার করব। কেন? কেন সেটা আমি বলবো নিচে। এখন চিন্তা করো যে এই যে রেনাল প্লাজমা ফ্লো আমরা মেজার করতেছি, সেটা একটা প্রিন্সিপাল আছে, যেটাকে আমরা ফিক প্রিন্সিপাল বলি। ওকে, ফিক প্রিন্সিপাল। সেই ফিক প্রিন্সিপালটা কি? সেটা হচ্ছে রেনাল প্লাজমা ফ্লোর ইকুয়েশনটা। দেখো, এটা হচ্ছে রেনাল আর্টারি ঢুকতেছে, ফ্লুইড ব্লাড ঢুকতেছে, আর হচ্ছে রেনাল ভেইনতে বার হচ্ছে, দিস হচ্ছে ইউরেটার। তো রেনাল আর্টারিতে কি ঢুকবে বলো? রেনাল আর্টারিতে আমরা অবশ্যই ফ্লুইড ঢুকবে, ব্লাড ঢুকবে। যেহেতু প্যারাঅ্যামিনো হিপোপুরিক অ্যাসিডকে আমরা মার্কার হিসেবে ধরছি, এখানে আমরা মার্কার নিছি কি? প্যারাঅ্যামিনো হিপোপুরিক অ্যাসিড। লাইক আমরা জিএফআর ইউজ করার জন্য, জিএফআর বার করার জন্য ইনুলিনকে যেরকম মার্কার হিসেবে নিলাম, তাই না? ক্লিয়ারেন্স বার করার জন্য ইনুলিনকে যেরকম মার্কার হিসেবে নিলাম, ঠিক সেম প্লাজমা, রেনাল প্লাজমা ফ্লো বার করার জন্য আমরা প্যারাঅ্যামিনো হিপোপুরিক অ্যাসিডকে মার্কার হিসেবে নিছি। দ্যাটস ইট, নাথিং এলস। ওকে, সো এই প্যারাঅ্যামিনো হিপোপুরিক অ্যাসিড আমরা নিলাম। সো রেনাল আর্টারিতে তাহলে এখন কি ঢুকবে তুমি চিন্তা করো। তাহলে এখন ইকুয়েশনটা কি হতে পারে? ইকুয়েশনটা হচ্ছে অ্যামাউন্ট অফ প্যারাঅ্যামিনো হিপোপুরিক অ্যাসিড এন্টারিং দ্য কিডনি ইকুয়ালস অ্যামাউন্ট অফ দ্য প্যারাঅ্যামিনো হিপোপুরিক অ্যাসিড লিভিং দ্য কিডনি। তাহলে আমি কেমনে মেজার করবো, কেমনে যে কতটুকু প্যারাঅ্যামিনো হিপোপুরিক অ্যাসিড ঢুকতেছে কিডনিতে? চিন্তা করো, নাম্বার 1 কি? রেনাল প্লাজমা ফ্লো। মানে রেনাল যে প্লাজমা ফ্লোর যেটা আছে, যেটা প্লাজমাটা ঢুকতেছে, সেটা মাল্টিপ্লাই বাই, সেটা ইনটু
আমার রেনাল আর্টারি দিয়ে মানে ওই প্লাজমার ভিতরে বা ফ্লুইড দিয়ে যে প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড ঢুকতেছে তার যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশন এই দুটো আমি একসাথে মাল্টিপ্লাই করবো। ওকে, যে ঢুকতেছে কিডনিতে ঢুকতেছে, দেখো যে প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড ইন রেনাল আর্টারি, যেটাকে RAPAH বলতেছি, আর রেনাল ভেইন দিয়ে যেটা বার হচ্ছে সেটা RVPAH বলতেছি। মানেটা কি? মানে অ্যামাউন্ট অফ প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড এন্টারিং দ্য কিডনি ইকুয়ালস অ্যামাউন্ট অফ প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড লিভিং দ্য কিডনি। ঢুকবে কি দিয়ে? রেনাল আর্টারি দিয়ে। বার হবে কি দিয়ে? রেনাল ভেইন দিয়ে। সোজা হিসাব। তাহলে যেটা ঢুকতেছে সেটাকে বলতেছে রেনাল আর্টারি, দেখো থার্ড ব্র্যাকেট প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড ইনটু রেনাল প্লাজমা ফ্লো। আর যেটা বার হচ্ছে সেটা বার হচ্ছে অ্যামাউন্টটা কত, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে বার হচ্ছে বার হয়তো দুইটা ওয়ে আছে। তাহলে রেনাল আর্টারি যখন ঢুকছে, তুমি আমাকে বলো কয়টা ওয়ে আছে? দুইটা ওয়ে আছে। রেনাল আর্টারি যখন ঢুকছে একটা ফ্লুইড, তাহলে সে দুইটা ভাবে বার হতে পারে। কিভাবে বার হইতে পারে চিন্তা করো। রেনাল আর্টারি যখন ঢুকতেছে, এটা মনে করো রেনাল আর্টারি বা ফ্রন্ট আর্টারি যেটাই হোক, এটা যখন ঢুকবে তখন তো বার হওয়ার দুইটা ওয়ে আছে। এক হচ্ছে সে ফিল্ট্রেশন হয়ে এক্সক্রিশন হতে পারে, আর একটা হচ্ছে সে রেনাল ভেইনে যাইতে পারে, মানে পেরিটিউবুলার ক্যাপিলারিতে রেনাল ভেইনে যাইতে পারে। দুইটাই, তাই না? খুব ভালো মতো পড়াইছি অলরেডি, তাহলে তোমরা এখন বুঝো। তাহলে দুইটা ওয়ে আছে। তাহলে দুইটা এটা কি মানে কিডনিকে লিফট করা দুইটা ওয়ে আছে। তাহলে এখন তুমি কি করবা, যে রেনাল ভেইনে যে প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড কনসেন্ট্রেশন আছে সেটা ইনটু রেনাল প্লাজমা ফ্লো প্লাস ইউরিনের যে রেনাল ইউরিনের যে প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড কনসেন্ট্রেশন আছে ইনটু ইউরিন ভলিউম। মানে এইটুকু কি? এইটুকু হচ্ছে আমাদের নিচেরটুকু হচ্ছে এক্সক্রিশন যেটা হচ্ছে, মানে এই যে এইটুকু। ওকে, এটুকু হচ্ছে এক্সক্রিশন হচ্ছে, আর এটা হচ্ছে রেনাল ভেইন দিয়ে যাচ্ছে। আলটিমেটলি আমার কিডনিকে লিফট করতেছে কতটুকু ফ্লুইড, বা কিডনিকে লিফট করা কয়টা আছে? দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে রেনাল ভেইনে যাইতে পারে, আর একটা হচ্ছে ইউরিন দিয়ে এক্সক্রিশন হতে পারে। বুঝতে পারছো? তাহলে এখন তুমি এই দুটাকে ইকুয়াল করে দাও। দেখো এখন তুমি এই দুটাকে ইকুয়াল করে দাও। ইকুয়াল করে তুমি একটা ইকুয়েশন পাবা, রেনাল প্লাজমা ফ্লো ইকুয়েশন। তো আমি এত কিছু না পড়াই তোমাকে ডিরেক্ট রেনাল প্লাজমা ফ্লো ইকুয়েশন পড়াইতে পারতাম, বাট আমি তোমাদেরকে বোঝাইলাম যে কেমনে এটা আমি ইকুয়েশনটা পাচ্ছি। হ্যাঁ, সো রেনাল প্লাজমা ফ্লো সমান কি? মনে করো কনসেন্ট্রেশন অফ প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড ইন ইউরিন মাল্টিপ্লাই বাই ইউরিন অফ ভলিউমের হচ্ছে ইউরিনের যে ভলিউম সেটা ডিভাইডেড বাই রেনাল আর্টারি মাইনাস রেনাল ভেইনের যে প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড কনসেন্ট্রেশন আছে সেটা। ওকে, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে রেনাল প্লাজমা ফ্লো। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন বলতে পারো ভাইয়া কেন আমি রেনাল প্লাজমা ফ্লো বের করার জন্য কেন প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড কে আমি নিলাম, কেন এই সাবস্টেন্স নিলাম, অন্য জিনিসটাও নিলাম না, তাই না? কিছু কারণ আছে। এক নম্বর কি, সেটা হচ্ছে প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিডটা হচ্ছে তোমার কিডনি দিয়ে মেটাবলাইজ হয় না, সিনথেসাইজ হয় না, যে কিছুই হয় না। প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড রেনাল প্লাজমা ফ্লোকে কোনোভাবে অল্টার করে না, একদম সেম রাখে। ওকে, এবং আরেকটা মেইন হচ্ছে রিজন হচ্ছে আমাদের এই কিডনিস এক্সট্রাক্ট করে, মানে রিমুভ করে মোস্ট অফ দ্য প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড ফ্রম রেনাল আর্টেরিয়াল ব্লাড বাই ফিল্ট্রেশন এন্ড সিক্রেশন। মানে এটা কি? মানে এটা হচ্ছে যতটুকু প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড আছে আমাদের বডিতে, কিডনি তার মোস্ট অফ দ্য পোর্শনই এক্সক্রিশন করে দিচ্ছে। তাহলে এক্সক্রিশন যদি করে দেয়, সব অ্যামাউন্ট এক্সক্রিশন করে দেয়, তাহলে প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিডের যে ফ্লো, সেই ফ্লো দিয়ে আমি রেনাল প্লাজমা ফ্লোটা মেজার করতে পারি। বিষয় হচ্ছে এটা। বুঝতে পারছো? তাহলে এখন দেখো এজ এ রেজাল্ট কি হচ্ছে, অলমোস্ট অল অফ দ্য প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড এন্টারিং দ্য কিডনি, মানে কিডনিতে যা ঢুকতেছে রেনাল আর্টারি দিয়ে ম্যাক্সিমামই বের হয়ে যাচ্ছে, শুধুমাত্র অল্প একটু রেনাল ভেইনে যাচ্ছে। এই কথাটা মানে কি? কথাটার মানে বুঝতে হবে। বলতেছে কি যে প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড আমাদের অ্যাফায়ার আর্টারিতে যতটুকু ঢুকতেছে তার ম্যাক্সিমাম পোরশনই কি হচ্ছে, এক্সক্রিশন হয়ে যাচ্ছে। অল্প একটু অ্যামাউন্ট পেরিটিউবুলার ক্যাপিলারিতে রেনাল ভেইনে ঢুকতেছে, সেটা খুবই অ্যামাউন্ট, মানে ক্লোজ টু জিরো, নেগলিজিবল। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি তাহলে কনসেপ্টটা কি? তাহলে এই যে এটা কারণটা কি, এটা কি হতে পারে? আচ্ছা দেখো, এই এই যে কারণগুলো, এই জন্য আমরা এটাকে মার্কার হিসেবে ইউজ করি। তাহলে এখন আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে রেনাল প্লাজমা ফ্লো। এটা হচ্ছে রেনাল প্লাজমা ফ্লো। ওকে, রেনাল প্লাজমা ফ্লোর ইকুয়েশন। এখন ইফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লো জিনিসটা কি, এটা এখন আমরা পড়বো। ইফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লোটা কি? আচ্ছা, তাহলে আমি আগেই বলছি, আমাদের সিম্পলিফিকেশন করার জন্য আমরা কি কি বলতে পারি, ধরে নিতে পারি যে রেনাল ভেইনে যে প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড আছে, যেটা পেরিটিউবুলার ক্যাপিলারিতে যাচ্ছে, সেটার অ্যামাউন্ট খুবই শূন্য, মানে একদম ক্লোজ টু জিরো, যেটা আমি অলরেডি বলছি। ঠিক আছে? কারণটা কি? কারণ হচ্ছে মোস্ট অফ দ্য প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড যেটা কিডনিতে ঢুকতেছে রেনাল আর্টারি দিয়ে, সেটা আমাদের এক্সক্রিশন হয়ে যাচ্ছে, তাই না? এক্সক্রিশন হয়ে যাচ্ছে। কিভাবে এক্সক্রিশন হতে পারে? দুইটা ওয়েতে। এক হচ্ছে ফিল্ট্রেশন হয়ে যাচ্ছে মোস্ট অফ দ্য ফ্লুইড, আর যেটা ফিল্ট্রেশন হচ্ছে না, মনে করো প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিড যেটুকু ফিল্ট্রেশন হচ্ছে না, সেটুকু কোথায় যাচ্ছে বলো? পেরিটিউবুলার ক্যাপিলারি ঢুকতেছে। পেরিটিউবুলার ক্যাপিলারি ঢুকে কি হচ্ছে, রেনাল ভেইনে যাচ্ছে। সেই পোর্শনের আবার কিছু কিছু জিনিস সিক্রেশন হয়ে যাচ্ছে। ওই প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিডের কিছু পোর্শন আবার সিক্রেশন হচ্ছে। তার মানে কি, তুমি ফিল্ট্রেশন হচ্ছে, সিক্রেশন হচ্ছে, আলটিমেটলি প্যারাঅ্যামিনো হিপোরিক অ্যাসিডের বডি থেকে ম্যাক্সিমাম পোর্শনটা বাইর হয়ে যাচ্ছে। ঠিক খুব নেগলিজিবল, অল্প অ্যামাউন্ট রেনাল ভেইনে থাকতেছে। ওকে, এই জন্য বলতেছি সেই অ্যামাউন্টটা হচ্ছে ক্লোজ টু
জিরো। তাহলে ইফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লো জিনিসটাকে, মানে রেনাল প্লাজমা ফ্লো আর ইফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লো ডিফারেন্সটা কি? সেটা হচ্ছে আমরা ইফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লোতে যেটা করি, রেনাল ভেইনে যে প্যারামিন হিপোক্লোরিক অ্যাসিড থাকে সেটাকে টোটাল বাদ দিয়ে দিই, নেগলেক্ট করে ফেলি। ঠিক আছে, দেখো ইকুয়েশনটা সেম, কনসেন্ট্রেশন অফ প্যারামিন হিপোক্লোরিক অ্যাসিড ইনটু ইউরিন ইনটু হচ্ছে তোমার ইউরিন ভলিউম ডিভাইডেড বাই প্লাজমা কনসেন্ট্রেশন, সেম। ওকে, তো তোমার এক্সামের জন্য কি লাগবে? আলটিমেটলি তোমার এক্সামের জন্য জাস্ট এই দুইটা ইকুয়েশন লাগবে। এই দুইটা ইকুয়েশন পাওয়ার জন্য আমি এত কিছু তোমাদেরকে পক করলাম, বসাইলাম। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা এখান থেকে একটা ছোট ইনফরমেশন তোমরা জেনে রাখবা। তাহলে যে ইফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লো, ওকে, হচ্ছে ইফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লো, তাহলে আমাদের কি হচ্ছে যে প্যারাইমিনো হিপোক্লোরিক অ্যাসিডের যে ক্লিয়ারেন্স সেটাকে সে কি করতেছে? মার্কার হিসেবে ধরতেছে। বাট কথাটা খেয়াল করো, এটা হচ্ছে রেনাল প্লাজমা ফ্লো, এটা হচ্ছে রেনাল প্লাজমা ফ্লো, এটা হচ্ছে রেনাল হচ্ছে প্লাজমা ফ্লো, এটা হচ্ছে ইফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লো। তাহলে যে ইফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লো আন্ডার এস্টিমেটস দ্য ট্রু রেনাল প্লাজমা ফ্লো, মানে আমাদের যে অ্যাকচুয়াল যে রেনাল প্লাজমা ফ্লো এটা তো আমরা ভাবতে পারি না, এটা তো মেজার করা হয়ে নাই। আবার বলতেছি, দেখো এটা কিন্তু আমরা রেনাল প্লাজমা ফ্লো মেজার করছি। কিভাবে মেজার করছি? প্যারাইমিনো হিপোক্লোরিক অ্যাসিডকে মার্কার হিসেবে ধরছি, ধরেই মেজার করছি। সেটা তো অ্যাবসলিউট ঠিক হবে না, তাই না? স্বাভাবিক। এটা কি করছি আমরা? এটা একটা ইফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লো বার করছি, দুইটা বার করলাম। কিন্তু কথা হচ্ছে দুইটার কোনোটাই, মনে করো মেইনলি ইফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লো, এইটার কথা আমরা এখন বলতেছি, এটা ট্রু যে রেনাল প্লাজমা ফ্লো আছে সেটাকে আন্ডার এস্টিমেট করে। কেন? অথচ ভাই কেন? কত পার্সেন্ট আন্ডার এস্টিমেট করে? 10% আন্ডার এস্টিমেট করে। কারণটা কি? কারণটা হচ্ছে দেখো, আমরা কিন্তু ইফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লোতে এই যে রেনাল ভেইনের যে প্যারামিনো হিপোক্লোরিক অ্যাসিড কনসেন্ট্রেশন থাকে সেটা টোটালি বাদ দিয়ে দিছি। এটা টোটালি বাদ দিয়ে দিছি, মাইনাস যে ছিল এটা বাদ দিয়ে দিছি। কিন্তু এটা তো জিরো না, এটা ক্লোজ টু জিরো, বাট এটা তো আলটিমেটলি জিরো না। আমার কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ফ্যাক্ট, যেটা তো জিরো না, এটা তো ক্লোজ টু জিরো। সো ওই যে হচ্ছে পেরিফেরাল ভেইনে, মানে আমাদের যে রেনাল ভেইনে যে প্যারামিনো হিপোক্লোরিক অ্যাসিড আছে সেটা কোথায় যায় বলো? যেটা সিক্রেশন হয় না বা ফিল্ট্রেশন হয় না, সেটা তো বিভিন্ন আমাদের পেরিফেরাল ভেইনসে যায় বা বিভিন্ন টিস্যুতে যাইতে পারে, মনে করো অ্যাডিপোজ টিস্যু, রেনাল ক্যাপসুল, যেটা আমরা মেজার করতে পারি না। ঠিক আছে, আনমেজারেবল। এজন্য আমরা বলি কি, যদি আমরা বোঝার সুবিধার্থে একটা নিনজা টেকনিক হচ্ছে যে এফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লো আন্ডার এস্টিমেটস দ্য ট্রু রেনাল প্লাজমা ফ্লো বাই 10%। এটা মনে রাখবা যে রেনাল প্লাজমা ফ্লো যত আসলে তার চাইতে আমাদের যে ট্রু রেনাল প্লাজমা ফ্লো সেটা 10% বেশি। মানে বলো, মনে মনে করো তোমার এক্সামে বললো যে ইফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লো 90 মিলিলিটার, তাহলে ট্রু কত? 100 মিলিলিটার, 10% বেশি। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো? তো খুবই সোজা। এখন আসো যে আমাদের গ্লুমেরুলার ফিল্ট্রেশন আমরা পড়বো, গ্লুমেরুলার ফিল্ট্রেশন। ওকে, গ্লুমেরুলার ফিল্ট্রেশন এটা তো খুবই কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট। আচ্ছা সরি, একটা ছোট জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো কি? রেনাল ব্লাড ফ্লো কি ভাই? এখন তো রেনাল প্লাজমা ফ্লো পড়ে, রেনাল ব্লাড ফ্লো জিনিসটা কি? ব্লাড ফ্লো কি না আমরা আসলে মেজার করতেছি, আমরা এখন মেজারমেন্ট অফ রেনাল প্লাজমা ফ্লো পড়লাম, মেজারমেন্ট অফ ইফেক্টিভ রেনাল প্লাজমা ফ্লো পড়লাম, এখন হচ্ছে মেজারমেন্ট অফ রেনাল ব্লাড ফ্লো পড়বো। রেনাল ব্লাড ফ্লো আমরা কেমনে মেজার করতে পারি? সেটা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো ইকুয়ালস টু, এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো, কনসলিউশন দাও 100%, উই নিড 100% কনসেন্ট্রেশন। ওকে, সেটা হচ্ছে রেনাল প্লাজমা ফ্লো ইকুয়ালস টু রেনাল ব্লাড ফ্লো ইকুয়ালস টু রেনাল প্লাজমা ফ্লো ডিভাইডেড বাই 1 মাইনাস হেমাটোক্রিট। মানে রেনাল ব্লাড ফ্লো হচ্ছে তোমার যে রেনাল প্লাজমা ফ্লো সেটা ডিভাইডেড বাই 1 মাইনাস হেমাটোক্রিট। হেমাটোক্রিট জিনিসটাকে, হেমাটোক্রিট মানে আমাদের বডিতে যে আরবিসি আছে, রেড ব্লাড সেল আছে, রেড ব্লাড সেলের যে ভলিউমটা আছে না, শুধুমাত্র রেড ব্লাড সেল যে ভলিউমটা অকুপাই করে, শুধুমাত্র রেড ব্লাড সেল যে ভলিউমটা অকুপাই করে সেটাকে আমরা হেমাটোক্রিট বলি। তোমরা জানো তাই? হেমাটোক্রিট কত? নরমাল হচ্ছে 45%, মেইলের ক্ষেত্রে 48%, ফিমেলের ক্ষেত্রে 42%। তাহলে এইভাবে আমরা রেনাল ব্লাড ফ্লো বার করতে পারি। তোমাদের ম্যাথে এক্সামে একটা ইকুয়েশন থাকতে পারে, এটা রেনাল ব্লাড ফ্লো দেওয়া থাকবে, হেমাটোক্রিট দেওয়া থাকবে, বলবে রেনাল প্লাজমা ফ্লো বার করো। ওকে, আচ্ছা এবার আসো গ্লোমেরুলার ফিল্ট্রেশন, আমাদের হারি আপ করে শেষ করতে হবে। ভাইয়া অন্য ব্লাড সেলের ভলিউম গুলা কেন বাদ দেয় না? আমাদের কারণ হচ্ছে আরবিসিটাকে, তো আরবিসি তো আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কম্পোনেন্ট না, ইম্পর্টেন্ট আরবিসির উপর ডিপেন্ড করতেছে না, হিমোগ্লোবিন কত এটা তো আরবিসির উপর ডিপেন্ড করতেছে। এই জন্য আমরা অন্যগুলাতে এত মাথা খাওয়াই না, বুঝতে পারছো? এই জন্য আমরা হচ্ছে হেমাটোক্রিটের উপরে ডিপেন্ড করি, মানে হেমাটোক্রিটে আমরা মেইনলি মাথা কামাই। কারণ হচ্ছে যেহেতু আমাদের 45% হিউজ, আরবিসি ভলিউমটা কিন্তু হিউজ। ঠিক আছে, সো আরবিসি হচ্ছে আমাদের টোটাল একটা খুব বড় এরিয়া অকুপাই করে, এটা হচ্ছে মেইন কারণ। আচ্ছা, এখন দেখো আমাদের গ্লুমেরুলার ফিল্ট্রেশনটা কি? গ্লুমেরুলার ফিল্ট্রেশন খুবই ইম্পর্টেন্ট, আমি এটা এমফাসাইজ করতে পারবো না খুব কত বেশি ইম্পর্টেন্ট। সো গ্লুমেরুলার ফিল্ট্রেশন হচ্ছে আমাদের ইউরিন ফর্মেশনের ফার্স্ট স্টেপ। গ্লুমেরুলার ফিল্ট্রেশন ইজ দি ফার্স্ট স্টেপ ইন দা ফর্মেশন অফ ইউরিন। আমি অলরেডি এটা পড়াই ফেলছি না, গ্লোমেরুলার ফিল্ট্রেশন ইজ দি ফার্স্ট স্টেপ ইন দা ফর্মেশন অফ ইউরিন। আচ্ছা, তাহলে এখন দেখো, যে অ্যাজ দা রেনাল ব্লাড ফ্লো এন্টার্স দ্য গ্লোমেরুলার ক্যাপিলারিজ, এটা হচ্ছে এই যে বাচ্চাদের কথা বলবে, আমি তাও একবার পড়াইছি, এগুলো আমি অলরেডি পড়াইছি। তাহলে যখন রেনাল ব্লাড ফ্লো গ্লোমেরুলার ক্যাপিলারিতে ঢুকতেছে, তার কিছু একটা পোরশন কি হবে, আমাদের বোমাস স্পেসে ফিল্ট্রেশন হবে, তাই না? ফিল্ট্রেশনে কোথায় যাবে? নেফ্রনের ফার্স্ট পার্ট কি, বোমাস স্পেস, দেন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, দেন এক্সক্রিশন হয়ে যাচ্ছে। তাহলে যে ফ্লুইডটা ফিল্টার হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি বলতো? আলট্রা ফিল্ট্রেট।
সেটাকে বলতেছে আল্ট্রাফিল্টেড, তাই না? এটাকে বলতেছে আল্ট্রাফিল্টেড। তো আল্ট্রাফিল্টেড হচ্ছে আমাদের কি থাকে, ওয়াটার থাকে এবং অল ফ্লুইডস থাকে অফ ব্লাড, বাট ইট ডাজ নট কন্টেইন প্রোটিনস এন্ড ব্লাড সেলস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি কি সাবস্টেন্স আমাদের ইউজুয়ালি ফিল্ট্রেশন হয় না, প্রোটিন ফিল্ট্রেশন হয় না, আর ব্লাড সেল গুলো ফিল্ট্রেশন হয় না, ঠিক আছে? তাহলে এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে আমাদের যে ফিল্ট্রেশন হচ্ছে ফ্লুইড বস স্পেসে, এটার জন্য একটা ফোর্স দরকার। সেই ফোর্সটাকে কি বলা হয় বলো তো, যে কি স্টার্লিং ফোর্সেস বলা হয়। এটা আমি কোথায় পড়াইছি আমার মনে পড়তেছে না, সিভিএস এ পড়াইছি বোধহয় তোমাদেরকে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার, অনকোটিক প্রেসার। আজকে আমি জাস্ট একবার রিডিং করে যাবো, হ্যাঁ? আমি অনেক পড়াইছি, আজকে পড়াবো, সমস্যা নেই। তো এখন হচ্ছে এই গ্লোমেরুলার যে ফিল্ট্রেশন হচ্ছে, এটা একটা ব্যারিয়ার থাকে, তাই না? মানে যে কোনো সাবস্টেন্স তার গ্লোমেরুলার ফিল্টারেট হতে পারতেছে না, যে কোনো সাবস্টেন্স তার ডিরেক্টলি ফিল্ট্রেশন হতে পারতেছে না। কার কি থাকে, ব্যারিয়ার থাকে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার থাকে, যেটা আমি অলরেডি পড়াই ফেলছি তোমাদেরকে। কি কি ব্যারিয়ার আছে? এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন আর পোডোসাইট। দেখো ফিগারটা দেখো, এই ফিগারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? নিচে একদম ব্লাড ভেসেলের সাথে কি থাকে, এন্ডোথেলিয়াম, তাই না? হচ্ছে উপরে বেসমেন্ট মেমব্রেন, তারপর হচ্ছে এপিথেলিয়ামকে আমরা কি বলতেছি, ফুড প্রসেস বা পোডোসাইট বলতেছি। এই তিনটা লেয়ার, ওকে? আচ্ছা, এখন তোমরা ভিতরে এই জিনিসগুলো একবার রিডিং করবে, এগুলো আমি না পড়ালেও হবে, আমি জানি যে তোমরা কোনগুলো আমি না বসালেও পারবে, এই জিনিসগুলো আমি পড়ে সময় নষ্ট করি না বলে। লাইক এই যে নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, কেন প্রোটিন ফিল্ট্রেশন হয় না, এগুলো তোমরা পড়ে আসছো ফার্স্ট ইয়ারে, বা তোমরা এগুলো যে রিডিং পড়ো তোমরা নিজেরাই বুঝতে পারবা, ঠিক আছে? এই জন্য আমি এগুলো পড়াবো না। তো এখন কথা হচ্ছে, দেখো তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, আমরা এই যে কথা হচ্ছে এটা, আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন কি ইকুয়েশন মেনে চলে, বা কোন ফোর্সের জন্য আমাদের ফ্লুইডটা ফিল্ট্রেশন হয়, কোন ফোর্সের জন্য ফ্লুইডটা ফিল্ট্রেশন। আমি যদি আবারও বলি তোমাদের, কথাটা কি, কথাটা হচ্ছে এই যে আমার যে ফ্লুইড, এই যে রেনাল ব্লাড ফ্লোটা ঢুকতেছে এফারেন্ট আর্টেরিওলে ঢুকে কিছু পর্যন্ত ফিল্ট্রেশন হচ্ছে, তাই না? আমি আবার বলতেছি, কিছু পর্যন্ত বোমাস স্পেস আসছে, ফ্লুইডে সম্পূর্ণটা তো আসতেছে না, তাই না? তো কিছু পর্যন্ত আসতেছে, যে বোমাস স্পেস থেকে আমাদের ফিল্ট্রেশন হয়ে এক্সক্রিশন হচ্ছে, সে ফোর্সটা কি দরকার, সেই ফোর্স গুলো এখন আমরা পড়বো, ওকে? তাহলে একটা জিনিস মনে রাখো, তোমরা, আমি এখানে একটা জিনিস পড়াই দিই তোমাদের, অলরেডি পড়াই ফেলি, এখানে পড়াই ফেলি। হোয়াট ইজ ফিল্ট্রেশন ফ্র্যাকশন? মনে রাখো, মনে করবা, ভালো মতো মনে রাখো। এটা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো, এটা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো বা রেনাল প্লাস ফ্লো, যেটাই বলো না কেন। সেই ব্লাডের যতটুকু ঢুকতেছে, এই ব্লাড একটা একটা কিডনিতে যতটুকু ব্লাড বা ফ্লুইড আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারিতে ঢুকতেছে। আমি আবার বলতেছি, এই যে রেনাল ব্লাড ফ্লো, এই যে রেনাল প্লাজমা ফ্লো, ব্লাড এন্ড প্লাজমা ফ্লো, এটা কোথায় ঢুকতেছে, ফ্লুইড কোথায় ঢুকতেছে, গ্লোমেরুলার ক্যাপিলারিতে ঢুকতেছে। গ্লোমেরুলার ক্যাপিলারিতে ঢুকে একটা নির্দিষ্ট পরিমাণ তো ফিল্ট্রেশন হচ্ছে, আর বাকিটুকু তো আমাদের পেরিফেরাল ক্যাপিলারিতে ঢুকতেছে, একটা এফারেন্ট আর্টেরিওলতে বার হচ্ছে, তাই না? একটা নির্দিষ্ট পরিমাণে কি হচ্ছে, ফিল্ট্রেশন হচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি, জিএফআর। সেটাকে বলতেছি কি, জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, তাই না? তাহলে ফিল্ট্রেশন ফ্র্যাকশনটা কি? দেখো ফিল্ট্রেশন ফ্র্যাকশন জিনিসটা কি, এটা আমি আগে পড়াই ফেলতেছি, কারণ এটা ইম্পর্টেন্ট। ফিল্ট্রেশন ফ্র্যাকশনটা হচ্ছে, দেখো ফিল্ট্রেশন ফ্র্যাকশন হচ্ছে জিএফআর ডিভাইডেড বাই রেনাল প্লাজমা ফ্লো। ফিল্ট্রেশন ফ্র্যাকশন হচ্ছে 20%, মানে হচ্ছে এই যে রেনাল প্লাজমা ফ্লোর ঠিক কত পার্সেন্ট ফ্লুইড ফিল্টার হচ্ছে, রেনাল প্লাজমা ফ্লোর বা রেনাল ব্লাড ফ্লো যেটা ঢুকতেছে গ্লোমেরুলার ক্যাপিলারিতে ঠিক কত পার্সেন্ট ফ্লুইড ফিল্ট্রেশন হচ্ছে, এটা 20% হচ্ছে নরমাল। আমার কথা বুঝতে পারছো আশা করি, ওকে? তো এর পরিমাণ, এর যদি কমে যায়, মনে করো ফিল্ট্রেশন ফ্র্যাকশন যদি 10% হয়েছে, তার মানে কি পেশেন্টের কিডনি ফেলিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের নরমাল লেভেল, যে যত, মনে করো 100 মিলিলিটার ব্লাড এফারেন্ট আর্টেরিওলে ঢুকলো, আমি আবার বলছি খুব সোজা করে বোঝাচ্ছি, খেয়াল করো, 100 মিলিলিটার ব্লাড এফারেন্ট আর্টেরিওলে ঢুকলো, মানে এফারেন্ট আর্টেরিওল দিয়ে গ্লোমেরুলার ক্যাপিলারিতে ঢুকলো, 20 মিলিলিটার ফিল্ট্রেশন হয়ে বস স্পেস আসবে, আর বাকি 80 মিলিলিটার কি করবে, পেরিফেরাল ক্যাপিলারিতে ঢুকবে। এটা হচ্ছে ফিল্ট্রেশন ফ্র্যাকশন, ওকে? জিএফআর ডিভাইডেড বাই রেনাল প্লাজমা ফ্লো। আচ্ছা, দেখো বাকি যে কনসেপ্ট গুলো আছে আমি দ্রুত শেষ করে ফেলি, এখন তোমরা সবকিছু বুঝতে পারবে। তাহলে এই যে স্টার্লিং ফোর্সটা দেখো তো, স্টার্লিং ফোর্সটা তোমাদের কি মনে আছে? আমাকে একদম বলো তো, পড়াইছিলাম, মনে আছে? এই যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, অনকোটিক প্রেসার, মনে পড়তেছে তোমাদের? জি ভাইয়া। আচ্ছা, সো স্টার্লিং ইকুয়েশনটা কি ছিল? স্টার্লিং ইকুয়েশন ছিল হচ্ছে সিভিএস এ পড়াইছি আমরা, তাই না? ইডিমা পড়ানোর সময় সেখানেও সেম। দেখো জিএফআর সমান হচ্ছে কেএফ মানে হচ্ছে হাইডিউলিট কন্ডাক্টেন্স বা ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, মানে এটা হচ্ছে কেএফ মানে হচ্ছে ওয়াটার হ্যাঁ পারমিয়াবিলিটি। মনে আছে। আচ্ছা, ভেরি গুড, মনে থাকলে তো অনেক ভালো। এখন তাও যারা নিউ জয়েন করছো, বা তোমাদের একবার রিক্যাপ করে দিচ্ছি, ওকে? সো কেএফ মানে হচ্ছে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, মানে এটা কি হচ্ছে, ওয়াটার পারমিয়াবিলিটি, আর গ্লোমেরুলার যে ক্যাপিলারি তার ওয়াটার পারমিয়াবিলিটিকে আমরা কেএফ দিয়ে ডিফাইন করি, জাস্ট এটুকু, আর কিছু পাওয়া লাগবে না। সো জিএফআর সমান ইকুয়ালস কেএফ ইনটু থার্ড ব্র্যাকেট, দেখো পিজিসি মাইনাস পিবিএস মাইনাস পাইজিসি। এটা মানে দেখো খুব ভালো মতো বুঝতে হবে। পিজিসি মানে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইন দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি, পিবিএস মানে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইন দ্য বস স্পেস,
আর পাই জিসি মানে হচ্ছে অনকোটিক প্রেসার ইন দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি। আমি এটা ফিগার আগে তোমাদেরকে বোঝাতে চাই, খুব দ্রুত বোঝাই ফেলবো, সময় দেবো না। তো যারা পারো তাদের কাছে হয়তো বোরিং লাগতে পারে, স্বাভাবিক, যে ভাইয়া আবার কেন পাচ্ছে, ক্যাপ হয়ে যাবে তোমাদের জন্য। তো দেখো, বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখন যেটা হবে, তোমাদের বোমা সিস্টেম, ওকে। সো এখন দেখো, এটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি। আমি এখানে ভিতরে আর আঁকলাম না, ওই যে ক্যাপিলারি রাখলাম না, ঠিক আছে, ক্যাপিলারি রাখলাম না, তোমাদের বোঝার সুবিধা হবে। এটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি, মানে জি সি। এটা হচ্ছে বোমা সিস্টেম, বিএস। খুব ভালো মতো খেয়াল করবে। সো এই যে জিসি, এখানে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার আছে, তাই না? আমাদের যে পড়লাম যে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি বলতেছি, পি। সো এখানে পিজিসি আছে, মানে করো পিজিসি। আর কি আছে বলো তো দেখি, পি পাইসি, তাই না? পি পাইসি, খুব সুন্দর। এটাকে কি দ্বারা ইন্ডিকেট করছে দেখি। আচ্ছা, পাইজিসি, সরি, পাইজিসি। হুম, হচ্ছে হুম, পাই জি সি। খুব ভালো মতো খেয়াল করি এটা, হ্যাঁ, পাই জিসি। আর নিচে হচ্ছে মনে করো যে পিবিএস। তো এখন পিজিসি তে আসো, সবার আগে পিজিসি তে আসো, যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইন গ্লোমেরুলার ক্যাপিলারি। মানে কি? মানেটা হচ্ছে তোমার ফিল্ট্রেশন যত বেশি গ্লোমেরুলার ক্যাপিলারিতে, যত বেশি ফ্লুইড, যত বেশি ফিল্ট্রেশন, তার হাইড্রোস্ট্যাটিক প্রেসার তত বেশি থাকবে, খুব স্বাভাবিক। মানে যত বেশি ফ্লুইড এখানে আসবে, যত বেশি ফ্লুইড গ্লোমেরুলার ক্যাপিলারিতে আসবে, তার হাইড্রোস্ট্যাটিক প্রেসার তত বেশি, এবং তত বেশি ফ্লুইড ফিল্ট্রেশন হবে, স্বাভাবিক। এটাকে বলতেছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, তাই না? এটাকে বলতেছে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তার মানে আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারিতে হাইড্রোস্ট্যাটিক প্রেসার যত বেশি, তত বেশি ফিল্ট্রেশন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এটা কি করলো, নাম্বার ওয়ান। আচ্ছা, এখন দেখো নাম্বার টুটা কি, আচ্ছা, অনকোটিক প্রেসার ইন জিসি। অনকোটিক প্রেসার ইন জিসি, অনকোটিক প্রেসার ডিপেন্ড করে কার উপরে? মানে অনকোটিক প্রেসার মানে কি? অনকোটিক প্রেসার হচ্ছে প্রোটিন। মনে করো অনকোটিক প্রেসার ইন জিসি মানে প্লাজমা। হচ্ছে, হ্যাঁ, প্লাজমা প্রোটিন, ভেরি গুড। এই গ্লোমেরুলার ক্যাপিলারিতে কতটুকু প্লাজমা প্রোটিন আছে? সো মনে করো তুমি নরমাল চিন্তা করো, নরমাল হচ্ছে প্লাজমা প্রোটিন তো ফিল্ট্রেশন হবে না, তাই না? প্লাজমা প্রোটিন তো ফিল্ট্রেশন হবে না। ফ্লুইড যখন ফিল্ট্রেশন হবে, ওয়াটার যখন ফিল্ট্রেশন হবে, প্লাজমা প্রোটিন তো ফিল্ট্রেশন হতে পারবে না, চার্জের কারণে। তোমার চার্জের কারণে ফিল্ট্রেশন হবে না। তার মানে প্লাজমা প্রোটিন সেখানে জমা হবে গ্লোমেরুলার ক্যাপিলারিতে। তার মানে মনে করো যত বেশি প্লাজমা প্রোটিন জমা হবে, যত বেশি পাইজিসি হবে। মানে অনকোটিক প্রেসার গ্লোমেরুলার ক্যাপিলারি যত বেশি, ফিল্ট্রেশন ঠিক তত কম। এটা কিন্তু উল্টা, ওকে, মনে রাখবা দুইটা জিনিস। তাহলে এক হচ্ছে এই যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার যত বেশি, গ্লোমেরুলার ক্যাপিলারির হাইড্রোস্ট্যাটিক প্রেসার যত বেশি, ফিল্ট্রেশন তত বেশি। আর গ্লোমেরুলার ক্যাপিলারির অনকোটিক প্রেসার যত বেশি, ফিল্ট্রেশন তত কম। কারণটা কি? প্রোটিন যদি বেশি বেশি হয়, সে তার ফিল্ট্রেশন হবে না, সে কি করবে? অপোজ করবে, ফিল্ট্রেশনটাকে অপোজ করবে। মানে ফ্লুইডটাকে আরো বোমা সিস্টেম থেকে দরকার হলে সে তার গ্লোমেরুলার ক্যাপিলারিতে নিয়ে যাবে, অপোজ করবে, তাই না? এটা হচ্ছে অপোজ, ফিল্ট্রেশন প্রেসার, অপোজিং প্রেসার। আর একটা হচ্ছে বোমান্স স্পেস। এটা হচ্ছে বোমান্স স্পেস, স্পেসের যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ওকে, বোমান্স স্পেসের হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আচ্ছা, বোমান্স স্পেসের হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে কি? তুমি চিন্তা করো, সিম্পলি চিন্তা করো, যে বোমান্স স্পেসের হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে কি? বোমান্স স্পেসে যদি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি হয়, তার মানে কি? বোমান্স স্পেসের হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি মানে বোমান্স স্পেসে অনেক বেশি ফ্লুইড আছে, সে আর বেশি বেশি ফ্লুইড নিতে চায় না, মানে সে আর ফিল্ট্রেশন বেশি বেশি নিতে চায় না। তার মানে সে ফিল্ট্রেশনটাকে কি করবে? অপোজ করবে, খুব স্বাভাবিক। ফিল্ট্রেশনটাকে অপোজ করবে, তাই না? ওই সিম্পল কনসেপ্ট। যদি না বুঝতে পারো আমাকে বলবা। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে দেখো যে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে কি? হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে হচ্ছে আমাদের এই যে গ্লোমেরুলার ক্যাপিলারিতে যে ফ্লুইড আছে, সেই ফ্লুইডটা যে ফিল্ট্রেশন হচ্ছে তার প্রেসার। হাইড্রোস্ট্যাটিক প্রেসার যত বেশি, আমাদের ফিল্ট্রেশন ঠিক তত বেশি। এটা হচ্ছে দেখো, এই যে ফোর্স ফেভারিং ফিল্ট্রেশন, এইটুকু বুঝতে পারলেই হবে। আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইন দ্য বোমা সিস্টেম মানে কি? যে ফোর্স অপোজিং ফিল্ট্রেশন। মানে কি? বোমার সিস্টেমে অনেক বেশি ফ্লুইড আছে, অলরেডি ফিল্ট্রেশন হয়ে গেছে, সে তো আর চাইবে না যে আরো বেশি বেশি ফ্লুইড ফিল্ট্রেশন হোক। আমার কথা বুঝতে পারছো? অপোজ করবে। আর অনকোটিক প্রেসারটা মানে কি? অনকোটিক প্রেসার হচ্ছে প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন গ্লোমেরুলার ক্যাপিলারিতে। সো প্লাজমা প্রোটিন যদি বেশি থাকে, তাহলে কি করবে? সে ফিল্ট্রেশনটাকে অপোজ করবে, ওকে, ফিল্ট্রেশনটাকে অপোজ করবে। যে একটা দেখো ফিগার আছে, খুব সুন্দর। এই তোদেরকে ফিগারটা এখন দেখা, খেয়াল করো। এই যে দেখো, আমার ভয়েসের অবস্থা খুব বেশি খারাপ না, ভোকাল কর্ড টায়ার্ড হয়ে গেছে, আর একটু পড়াই ফেলি, হ্যাঁ, শেষ করে আজকে। দেখো, তো যেটা বললাম, মনে করো তাহলে এখন আমাদের একটা এক্সাম্পল দিয়ে খুব ভালো মতো খেয়াল করবো, এটা বুঝতে পারলে হয়ে যাচ্ছে। এফার্ট আর্টিরিয়াল, এই যে আমাদের কি কি আছে, এটা হচ্ছে গ্লুমেরুলার ক্যাপিলারিতে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, সেটা মনে করো পজিটিভ +45, ঠিক আছে, +45। আচ্ছা, এখন তুমি চিন্তা করো তাহলে বোমান সিস্টেমের যে প্রেসারটা, সেটা কি?
নেগেটিভ। আচ্ছা পজিটিভ কেন নেগেটিভ কেন তুমি বলবো ভাই কেন পজিটিভ কেন নেগেটিভ? পজিটিভ মানে হচ্ছে যেটা ফিল্ট্রেশনকে কি করতেছে, ফেভার করতেছে, আর নেগেটিভ মানে যেটা ফিল্ট্রেশনকে অপোজ করতেছে। তাহলে ফিল্ট্রেশনকে ফেভার করে কে? এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার সেটা, তাহলে +45। ওকে, আচ্ছা তাহলে অপোজ করতেছে কে কে বলতো? এই যে বোমান্স স্পেসে যে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসার আছে সেটা অপোজ করতেছে, আর আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারিতে যে অনকোটিক প্রেসার আছে সেটা অপোজ করতেছে, নিজেই নিজেকে অপোজ করতেছে। তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার যে অপোজিং যে ফোর্স সেটা মনে করো 19, আর এখানে মনে করো -10। তাহলে -19 -10 কত হয়? যোগ করলে হচ্ছে 29 হচ্ছে। তাহলে 45 - 29 16। তাহলে নেট প্রেসার কত বলো তো দেখি? +16 নিতে পারবে। তার মানে বলো, এখন আমাকে বলো ফ্লুইড ফিল্ট্রেশন হবে না ফ্লুইড কি হবে, ফিরে আসবে, ব্যাকফ্লো হবে? ফ্লুইড অবশ্যই ফিল্ট্রেশন ফিল্ট্রেশন। হবে। ভেরি গুড। ওকে, তাহলে এইটা বলতো ভাই আপনি এটা কোন সূত্র ইউজ করছেন? এই যে কোন ইকুয়েশন ইউজ করছেন? এই যে এই ইকুয়েশন পিজিসি - পিভিএস - পাইজিসি, এই সূত্র ইউজ করছেন। ওকে, তোমরা ইজিলি বুঝতে পারবা যে পজিটিভটা নিবা আর নেগেটিভ দুটো যোগ করবা, যোগ করে পজিটিভের সাথে মাইনাস করবা, সোজা হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, ওয়ান্স এখানে আছে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসার ছিল গ্লোমেরুলার ক্যাপিলারিতে +45, বাট এখানে দুইটা প্রেসার বেড়ে হয়েছে মনে করো -45, দুইটাতে -45। ওকে, তাহলে 45 - 45 কত? 0। তার মানে কি কোনো ফিল্ট্রেশন হচ্ছে না। এখন কথা হচ্ছে ভাই, কখন কোনো ফিল্ট্রেশন হবে না? এটা খুবই হাই ইয়েল্ড কোশ্চেন, তোমাদের মাথায় আসতে পারতো নাও আসতে পারতো, আমি বলে দিই মানে এখানে চিন্তা করো, এটা হচ্ছে ফিল্ট্রেশনের প্রথম স্টেজ, প্রথম দিকের স্টেজ। এটা ফিল্ট্রেশনের শেষের দিকে স্টেজ। ফিল্ট্রেশনের প্রথম দিকে স্টেজ দেখো যে অনকোটিক প্রেসার খুব একটা বেশি না, -19। কেন? কারণ প্রথম দিকে প্রোটিন তো খুব বেশি এসে পৌঁছায় না, এটা না? প্রোটিন যাই আসতেছে, প্রোটিন গ্লোমেরুলার ক্যাপিলারিতে যতটুকু আসুক না কেন সেটা তো গ্লোমেরুলার ক্যাপিলারিতে থাকবে, সেটা তো ফিল্ট্রেশন হচ্ছে না, ফলে এখানে এসে জমা হবে। তো আস্তে আস্তে একটা সময় পরে কি হবে, অনেক বেশি প্রোটিন জমা হয়ে যাবে। অনেক বেশি প্রোটিন জমা হয়ে যাবে, তখন কি গ্লোমেরুলার ক্যাপিলারি অনকোটিক প্রেসার বেড়ে যাবে, তখন আর ফিল্ট্রেশন হবে না। ওকে, এজন্য প্রেসারটা অনকোটিক প্রেসার বেড়ে গেছে সেকেন্ড ফিগারে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই এখন আসলে লাস্ট কনসেপ্ট, এটা আসলে আমি এমফাসাইজ করতে পারবো না কত বেশি ইম্পর্টেন্ট। এটা আজকের যতগুলো কনসেপ্ট পড়াইছি সবচেয়ে মোস্ট হাই ইয়েল্ড। বলতো ভাই এখন কেন পড়াচ্ছেন, হাই ইয়েল্ড আগে পড়াইতেন। বিষয়টা হচ্ছে এতক্ষণ যা পড়াইছি ওগুলো যদি না বুঝতো তাহলে এটা বুঝতো না, বিষয়টা হচ্ছে এটা। Okay? তো এখন তোমরা এটা বুঝতে পারবো, বুঝতে পারলে আমার সার্থকতা। সো আমি আজকে এটাই পড়াবো। ক্লিয়ারেন্স অফ ইঞ্জিন তো অলরেডি পড়াই ফেলছি, আর ফিল্ট্রেশন ফ্র্যাকশন পড়াই ফেলছি, ডিঅ্যাবজর্পশন এক্সট্রিমশন পড়াইছি। দেখছো, এটা লাস্ট টপিক। 7 মিনিট 6 মিনিট সময় আছে, শেষ হয়ে যাবে। দেখো ভালো মতো খেয়াল করো। সেটা হচ্ছে ইফেক্ট অফ চেঞ্জেস। কি কি চেঞ্জেস মানে এফান্টাটিওল আর হচ্ছে আমাদের যে পলিস্টার্লিং ফোর্সটা পড়লাম, হ্যাঁ সেই ফোর্সটা পড়লাম, রেনাল প্লাজমা ফ্লো, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, হচ্ছে দেন হচ্ছে ফিল্ট্রেশন সেকশন, এইগুলোতে চেঞ্জেস কি কি আসে এবং এগুলোর চেঞ্জেসে কি কি চেঞ্জ হয় সবকিছুতে। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। সেটা হচ্ছে এখন মনে করো ফার্স্ট 6টা চেঞ্জ করবো, কোনো কারণে এফারেন্ট আর্টিরিওলের কনস্ট্রিকশন হচ্ছে, সব বাদ দাও, তোমার মাথায় যা আছে সব বাদ দাও। কোনো কারণে এফারেন্ট আর্টিরিওলের কনস্ট্রিকশন হচ্ছে, কি হবে আমাকে বলো? এফআইআর টাইটেল কনস্ট্রাকশন মানে কি? বলো বলো, হারিয়া। আরবিএফ কি হবে, জিএফআর কি হবে? আরবিএফ কি হবে, জিএফআর কি হবে? বলো বলো সামন। এফআরএনটার কনস্ট্রাকশন হলে হচ্ছে ব্লাড ফ্লো কমে যাবে। জিএফআর কমবে, ভেরি গুড। তো ব্লাড ফ্লো দুইটাই কমবে, কমবে। জিএফআর কমবে। ওকে, তো দেখো তাহলে কনস্ট্রাকশন অফ এফআইআর মানে রেনাল প্লাজমা ফ্লো কমবে, প্লাজমা ফ্লো ব্লাড ফ্লো সেম জিনিস, প্লাজমা ফ্লো কমবে, জিএফআর কমবে। ফিল্ট্রেশন ফ্র্যাকশন কি? ফিল্ট্রেশন ফ্র্যাকশন কি ছিল মনে করে দেখো, জিএফআর আর রেনাল প্লাজমা ফ্লো রেশিও ছিল, তাহলে এই দুটো যদি কমে তাহলে ফিল্ট্রেশন ফ্র্যাকশন তো কমবে, মানে সরি কমবে কি, নট চেঞ্জ, মানে এটা কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে। কেন? কারণ দুটাই কমতেছে। আমার কথা বুঝতে পারছো? মনে করো আমি যদি একটা এক্সাম্পল দিই, যে এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো। তাহলে ফিল্ট্রেশন ফ্র্যাকশন কি ছিল? ফিল্ট্রেশন ফ্র্যাকশন হচ্ছে জিএফআর প্লাস ডিভাইডেড বাই রেনাল প্লাজমা ফ্লো। হ্যাঁ, এখন মনে করো জিএফআর 5, রেনাল প্লাজমা ফ্লো 5, তাহলে রেশিও কত? 1। এখন আর মনে করো কমে যাবে। ভেরি গুড, জিএফআর কমে 2 হয়েছে, রেনাল প্লাজমা ফ্লো কমে 2 হয়েছে, দুইটাই কমছে, বাট রেশিও তো সেম 1, সো আনচেঞ্জড। ওকে, এইটা হচ্ছে খেলা। এখন দেখো 2টা নম্বর দেখো, কনস্ট্রিকশন অফ এফারেন্ট আর্টিরিওল মানে কি? কনস্ট্রিকশন অফ এফারেন্ট আর্টিরিওল মানেটা কি? কনস্ট্রিকশন অফ এফারেন্ট আর্টিরিওল মানে কি আগেই পড়াইছি আমি। কনস্ট্রিকশন অফ এফারেন্ট আর্টিরিওল মানে কি? কনস্ট্রিকশন অফ এফারেন্ট আর্টিরিওল মানে রেনাল প্লাজমা ফ্লো ইজ ডিক্রিজড বাট জিএফআর ইজ ইনক্রিজড। এটা কিন্তু মজার, তাই না? বুঝছো আশা করি যে এফারেন্ট আর্টিরিওল যদি জিএফআর কনস্ট্রিকশন কমায়। বাড়বে। হ্যাঁ, তুমি দেখো, বুঝিনি, আরেকবার বলো, কে প্রশ্নটা কি করছো? তুমি কি প্রশ্ন করছো আমাকে? কনস্ট্রিকশন হবে ইফারেন্ট আর্টিরিওলের, ইফারেন্ট আর্টিরিওল কনস্ট্রিকশন হলে কি হবে? রেনাল প্লাজমা ফ্লো কমবে, বাট জিএফআর বাড়বে। কেন? কারণ কনস্ট্রিকশন যেহেতু হচ্ছে ইফারেন্ট আর্টিরিওলে, ফ্লুইডটা কি হবে, গ্লোমেরুলার ক্যাপিলারিতে ঢুকবে, গ্লোমেরুলার ক্যাপিলারিতে ঢুকলে ফিল্ট্রেশন বাড়বে, ফিল্ট্রেশন বাড়লে জিএফআর বাড়বে। ওকে, তাহলে এখন তাহলে চিন্তা করো, রেনাল প্লাজমা ফ্লো কমতেছে বাট জিএফআর বাড়তেছে, তাহলে তো মজাই হ্যাঁ। মজা। হ্যাঁ বলো বলো বলো। ভাইয়া, ইফারেন্ট আর্টারিওল কনস্ট্রিকশন হলে
রেনাল প্লাজমা ফ্লো কেন কমবে? এফারেন্ট তো কিছু হয় না ভাইয়া। আচ্ছা, রেনাল প্লাজমা ফ্লো মানেটা কি? মানে এই যে দেখো আমার যে এফারেন্ট আর্টিরিওল, ঠিক আছে, খুব ভালো মতো খেয়াল করো। এফারেন্ট আর্টিরিওল যে ঢুকতেছে, এটা কি প্লাজমা ঢুকতেছে, ব্লাড ঢুকতেছে, গ্লোমেরুলার ক্যাপিলারিতে ফিল্ট্রেশন হচ্ছে, বাকিটুকু তো আবার এফারেন্ট আর্টিরিওল দিয়ে পেরিটিকুলার ক্যাপিলারিতে যাচ্ছে, তাই না? সো এফারেন্ট আর্টিরিওলের যে ফ্লো, সেটাও তো প্লাজমা ফ্লো, সেটাও তো ব্লাড ফ্লো। আমার কথা বুঝতে পারছো? বিষয়টা তো এরকম না যে শুধুমাত্র এফারেন্ট আর্টিরিওলের ফ্লোটাই রেনাল প্লাজমা ফ্লো। দুটাই তো আমাদের আর্টারি, দুটার ফ্লোই তো প্লাজমা ফ্লো, দুটা ফ্লোই তো ব্লাড ফ্লো। বুঝতে পারছো? এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, এখন যদি তুমি ইফান্ট আর্টিরিওলকে কনস্টিটিউট করো, যদি কনস্টিটিউট করো, তাহলে প্লাজমা ফ্লো কমবে, মানে কম কম ফ্লুইড তো আমার এই যে ইফান্ট আর্টিরিওল দিয়ে পেরিটিকুলার ক্যাপিলারিতে ঢুকবে, তাই না? ইফান্ট আর্টিরিওলের পরে কি কন্টিনিউশন, কি পেরিটিকুলার ক্যাপিলারি। তো কম ফ্লুইড আমার এখন ইফান্ট আর্টিরিওল দিয়ে ব্লাড হচ্ছে ইয়াতে ঢুকবে, পেরিটিকুলার ক্যাপিলারিতে ঢুকবে, মানে রেনাল প্লাজমা ফ্লো কমবে। বাট জিএফআর বাড়বে। জিএফআর বাড়লে কি হচ্ছে, আলটিমেটলি রেশিওটা কি, ফিল্ট্রেশন ফ্র্যাকশন বাড়বে। আচ্ছা, ইনক্রিজ প্লাজমা বাড়বে। ওকে, ইনক্রিজ প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন। প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন বাড়লে কি হয় আমাকে বলো, একটু আগে বলো। সেটা হচ্ছে জিএফআর কমে যায়, তাই না? যেহেতু ফিল্ট্রেশন প্রেসার কমে, আমি একটু আগে বলছি। ইনক্রিজ প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন মানে কি? মানে হচ্ছে যে অনকোটিক ভাইয়া, প্রেসার বেড়ে যাওয়া, মানে হচ্ছে অনকোটিক প্রেসার বেড়ে যাওয়া। হ্যাঁ বলো, প্রশ্ন করবা কেউ? যে প্রশ্ন না করো তাহলে অডিও অফ করে রাখো, প্রশ্ন যখন করবো তখন অডিওটা অন করবা। ইনক্রিজ প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন মানে হচ্ছে আমাদের যে ইয়াটা হচ্ছে গ্লুমেরুলার ক্যাপিলারি, সেখানে অনকোটিক প্রেসারটা বেড়ে যায়। আর অনকোটিক প্রেসার বাড়লে কি হয়, ফিল্ট্রেশন যে প্রেসার সেটা কমে যায়, একটু আগে পড়াইছি। তার মানে জিএফআর ইজ ডিক্রিজড, কিন্তু রেনাল প্লাজমা ফ্লোতে কোনো চেঞ্জ আসবে না, তাই না? ওখানে তো রেনাল প্লাজমা ফ্লোতে কোনো ডিউরেশন নাই, আলটিমেটলি ফিল্ট্রেশন ফ্র্যাকশন ইজ ডিক্রিজ। তোমার এক্সামে থাকবে ঠিক এইটাই। তোমার এক্সামে এরকম একটা অপশন থাকবে, একটা কেস থাকবে, বলবে যে পেশেন্টের এই কারণে এটা কনস্ট্রিকশন হয়েছে বা এটা কনস্ট্রিকশন হয়েছে। এখন তোমার চেঞ্জেস গুলো কি, এই তিনটা জিনিস থাকবে এক্সামে। তুমি যদি না বুঝে পড়ো, তোমার এক্সামে কখনোই মাথা ঠিক থাকবে না, যেটা কোনটা বাড়বে, কোনটা কমবে, কোনটা আনচেঞ্জ থাকবে। ওকে, এটা হচ্ছে ইসিবনের বিউটি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আচ্ছা, এখন দেখো ডিক্রিজ প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন, তাহলে প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন যদি কমে তাহলে কি হবে বলো, জিএফআর বাড়বে, তাই না? ফিল্ট্রেশন বাড়বে, ফিল্ট্রেশন প্রেসার বাড়বে। ওকে, তাহলে ফিল্ট্রেশন যদি বাড়ে তাহলে ফিল্ট্রেশন ফ্র্যাকশনও বাড়বে, জিএফআর বাড়লে ফিল্ট্রেশন ফ্র্যাকশনও বাড়বে। এখন আসলে কনস্ট্রিকশন অফ দ্য ইউরেটার, এটা হচ্ছে মজার। তাহলে কনস্ট্রিকশন অফ দ্য ইউরেটার যদি হয় তাহলে কি হবে, তাহলে কেন জিএফআর কমবে ভাইয়া? কনস্ট্রিকশন অফ দ্য ইউরেটারের সাথে কি রিলেশন? কে বলতে পারবা আমাকে, বলো তো দেখি। কনস্ট্রিকশন অফ দ্য ইউরেটার যদি কে বলতে পারবা? ফাইনাল যে হচ্ছে ইউরিন আবার ব্যাকফ্লো করতে পারে। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, ইয়েস, ভেরি গুড, আউটস্ট্যান্ডিং। সো কনস্ট্রিকশন অফ দ্য ইউরেটার কি হচ্ছে, কনস্ট্রিকশন অফ দ্য ইউরেটার যেটা হচ্ছে মনে করো এটা ইউরেটার, ঠিক আছে? ইউরেটার কি হচ্ছে, কনস্ট্রিকশন হলো ইউরিন তো ব্যাকফ্লো করবে। ইউরিন ব্যাকফ্লো করে কি হচ্ছে মনে করো, ইউরিন, সেই যে ইউরিনটা ব্যাকফ্লো করতেছে, হাইড্রোস্ট্যাটিক বুঝি নাই, বলো একবার বলো। কেউ কিছু বলতে চাচ্ছিলা? এখন যেটা হচ্ছে, ইউরিন ব্যাকফ্লো করলে কি হবে, ইউরিন ব্যাকফ্লো করলে যেটা হবে, সেই ইউরিনটা ব্যাকফ্লো করে বোয়াস স্পেসে যাবে, বোয়াস স্পেসে গিয়ে বোয়াস স্পেসের হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়াবে। বোয়াস স্পেসের হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি বাড়াই তাহলে তো ফিল্ট্রেশন হচ্ছে না, তাই না? বলছি যে বোয়াস স্পেসের হাইড্রোস্ট্যাটিক প্রেসার সেটা কি, অপোজিং ফোর্স, সেটা হচ্ছে ফিল্ট্রেশনের অপোজিং ফোর্স। ওকে, ফিল্ট্রেশন সেটা অপোজিং ফোর্স, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে এই যে আমরা পড়ে ফেললাম, তাহলে আমাদের পড়াশোনা ডান, হচ্ছে ক্লিয়ারেন্স। এই যে দেখো, এই যে বললাম সেই সেম জিনিস আমাদের এখানে ফিগারে আছে। আজকে আমাদের অনেক পড়াইছি, আজকে এবং ফিজিওলজি অনেক কিছু পড়াইছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না হলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ বলো। বলো ভাইয়া, বলো। যদি ইফারেন্ট ইফারেন্ট আর্টারিয়াল যদি সিভিয়ারলি অথবা প্রলং টাইম ধরে যদি কনস্ট্রিক্টেড থাকে, সেক্ষেত্রে ভাইয়া জিএফআর কমবে না? প্রোটিন অনেকক্ষণ ধরে ওখানে রয়ে যাবে, এই জন্য অনকোটিক প্রেসারটা হ্যাঁ বেড়ে সেটা গিয়ে। তো, হ্যাঁ অবশ্যই, সেটা তো লেট স্টেজে গিয়ে, সেটা তো লেট স্টেজে গিয়ে, আমার যেটা পড়তেছে সবকিছু ইনিশিয়াল স্টেজ। ওকে, বুঝতে পারছো, এটা সবকিছু ইনিশিয়াল স্টেজ। বাট তুমি যেটা বলছো এই কনসেপ্ট এখানে খেলবে না। জিএফআর যদি অনেক সময় কনস্ট্রিক্টেড হয় তাহলে তো জিএফআর কমবে, সেটা অন্য কারণে। তুমি যেটা বললা যে প্রোটিন না, প্রোটিন তো পাস করতে কোনো সমস্যা নেই। প্রোটিন তো মনে করো কনস্ট্রিক্টেড হলে প্রোটিন তো পাস করবে ঠিকই। ওকে, প্রোটিন ঠিকই পাস করবে। বাট তুমি যেটা বলছো যে একটা সময় এসে প্রোটিন যাবে, সেটা অনেক সময় পরে, মানে অনেক দিন ধরে প্রলং থাকতে হবে। থিওরিটিক্যালি পসিবল, বাট ক্লিনিক্যালি এটা হয় না। থিওরিটিক্যালি ইটস ভেরি পসিবল। হ্যাঁ, তো কনসেপ্ট ঠিক আছে, তুমি এইভাবে কনসেপ্ট এইভাবে বুঝতে পারলে